Hello everyone, welcome to StudyFlex podcast. This is Charmin, Senior Counselor of StudyFlex. বর্তমানে অনেক শিক্ষার্থী কানাডাকে তাদের হায়ার স্টাডিজের জন্য চুজ করছেন, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অ্যাডমিশন প্রসেস, টিউশন ফি, স্কলারশিপ, ভিসা, জব, পিআর এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন থাকে। আজকের এই পডকাস্টে আমরা কানাডার ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা আউটকাম পর্যন্ত ফুল প্রসেস নিয়ে কথা বলবো। সো আজকে আমাদের সাথে আছেন গিলম্যান ভাইয়া। প্রথমে ভাইয়ার সাথে একটু পরিচিত হওয়া যাক। Hello ভাইয়া, ওয়েলকাম। Hello Apu, thank you so much for having me, and assalamu alaikum to all viewers. So I hope we will have a productive discussion today. ইনশাআল্লাহ। সো ভাইয়া, প্রথমেই আমি জানতে চাচ্ছি যে কেন একজন স্টুডেন্টকে হায়ার স্টাডিজের জন্য কানাডাকে সিলেক্ট করা উচিত, যেহেতু এখন অনেক ডেস্টিনেশন আছে। কেন কানাডা এখনো হায়ার স্টাডিজের জন্য পপুলার এবং কেন একজন স্টুডেন্টকে কানাডা সিলেক্ট করা উচিত? Thank you so much for your question. So let me introduce myself first. So আমার নাম হচ্ছে মোহাম্মদ গিলমানুল ইসলাম। আমি লিভ জিবিতে এই মুহূর্তে বাংলাদেশ রিজিয়নটা নিচ্ছি ফর কানাডা এবং মালয়েশিয়া অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। সো কানাডা ডেস্টিনেশনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ডেস্টিনেশন। অনেক স্টুডেন্ট যেতে চায়, আবার অনেক স্টুডেন্ট ভয় পায়। সো আমরা যদি কানাডা ডেস্টিনেশনের পজিটিভ সাইডটা চিন্তা করি, কানাডা হচ্ছে খুবই ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি। আপনারা যদি কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটটা ফলো করেন, দেখবেন যে স্টুডেন্ট যাচ্ছে, একই সাথে ইমিগ্রেন্টরাও যাচ্ছে, এবং ওরা 2030 পর্যন্ত ওরা কিন্তু অ্যাক্টিভলি সব ইমিগ্রেন্টকে নিচ্ছে। হ্যাঁ, ফ্রম লাইক অ্যাপার্ট ফ্রম কানাডা আপনি যদি এশিয়ার কথা বলেন বা আমাদের সাবকন্টিনেন্টের কথা বলেন, হ্যাঁ, প্রত্যেকটা রিজিয়ন থেকে কিন্তু ওরা ইমিগ্রেন্ট নিচ্ছে। সো প্রথমত পিয়ার ফ্রেন্ডলি কান্ট্রির জন্য কিন্তু স্টুডেন্টরা কানাডাকে চুজ করে। অন টপ অফ দ্যাট বিগ অ্যামাউন্ট অফ স্কলারশিপের অপরচুনিটি থাকে। অনেকে দেখা যায় যে ডক্টরেট বা পিএইচডি করার জন্য নর্থ আমেরিকান ডিগ্রি চায়, সো এই জন্য অনেকে ওখানে স্টাডি করতে যায়। ফ্লেক্সিবল এন্ট্রি রিকোয়ারমেন্ট বাংলাদেশি স্টুডেন্টের জন্য। সো যারা ধরেন ডক্টরেট করার জন্য এইম করতেছে, তারা ইনিশিয়াল একটা মাস্টার্স প্রোগ্রাম যদি নর্থ আমেরিকা থেকে কমপ্লিট করে, তাহলে তাদের প্যাথওয়েটা খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, স্কলারশিপের পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা সাইকোলজি বা গার্ডিয়ানদের থাকে যে আমার বাচ্চা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে, সেখানে আমি কী ধরনের স্কলারশিপ পেতে পারি। সো এই বিষয়গুলো যদি আমরা কনসিডার করি, Canada still now one of the best destination if you compare with any other first world country. On top of that, আরেকটা কথা না বললেই না, লিভিং এক্সপেন্সটাও কিন্তু কানাডাতে খুবই এখন অ্যাফোর্ডেবল যদি আপনি অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কনসিডার করেন। আর আমরা আরও বিস্তারিত জানতে পারবো ওয়ান বাই ওয়ান। ওকে, সো ভাইয়া, ব্যাচেলর এবং দেখা যাচ্ছে মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যখন একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে, তখন তার এইচএসসিতে কী ধরনের জিপিএটা মিনিমাম থাকতে হয়, এবং মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ব্যাচেলরের জিপিএ এটা অ্যাকচুয়ালি জিপিএ অ্যান্ড সিজিপিএটা কত মিনিমাম থাকতে হয় এইচএসসি অ্যান্ড আমরা যদি ব্যাচেলর? এক্সেলেন্ট কোশ্চেন আপু। সো এন্ট্রি রিকোয়ারমেন্টটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে আমি কি ধরেন আমি হচ্ছে 50% মার্ক পেয়েছি, আমি কি কানাডা এলিজিবল, আমি কি অ্যাব্রোডে যেতে পারবো কি না। হ্যাঁ, সো যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে কানাডার এন্ট্রি রিকোয়ারমেন্ট আগে আমি যেটা বলেছি খুবই ফ্লেক্সিবল। 50% মার্ক থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, যেমন ওয়ার্ল্ডের টপ 300 বা 100, ওগুলোতে দেখা যাবে আপনার ফাউন্ডেশন পাথওয়ে দিয়ে যেতে হবে। কিন্তু যেগুলো ধরেন মিডিওকর ইনস্টিটিউশন 500 থেকে 700 র্যাঙ্কিং বা মানে ইটস লাইক 1000-এর ভিতরে যে ইনস্টিটিউশনগুলো আছে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কে, সেগুলোতে কিন্তু 50% দিয়ে আপনি ডিরেক্ট ব্যাচেলরের এন্ট্রিটা পেয়ে যাচ্ছেন। সো 50% যদি আমরা এভারেজ করি বাংলাদেশের গ্রেডিং পলিসি অনুসারে এইচএসসি এবং এসএসসিতে এটা কিন্তু অ্যারাউন্ড 3 সিজিপিএ হলেই আপনি অ্যাপ্লাই করতে। আর যদি আমরা ব্যাচেলরের ক্ষেত্রে চিন্তা করি যে ব্যাচেলর কমপ্লিটের পরে সিজিপিএটা কত থাকবে, পিএইচডি প্রোগ্রামে যাবে অথবা মাস্টার্স প্রোগ্রামে যাবে, তাদের জন্য অবভিয়াসলি ইট হ্যাজ টু বি 70% মার্ক। ওকে, তো 70% আমরা যদি বাংলাদেশের গ্রেডিং টাইমিং ফলো করি, ব্যাচেলর যেহেতু বাংলাদেশের ইউজিসি ফিক্স কোনো গ্রেডিং আমাদের বাংলাদেশের জন্য রাখা হয়নি, প্রাইভেট ইনস্টিটিউশনের এক ধরনের, প্রাইভেটে এক ধরনের, পাবলিকে এক ধরনের। সো আমরা যদি এটা একটা সেম ক্যাটাগরি আমরা মেজার করি, ইট শুড নট বি লেস দ্যান 70%। সো আমরা যদি বেঞ্চমার্ক ধরি 3 আউট অফ 4 সিজিপিএ থাকতে হবে, 3 এর নিচে থাকা যাবে না। এটা হচ্ছে কানাডার স্ট্যান্ডার্ড।
বাট এখন আপনার কোশ্চেন তাহলে 3 এর নিচে তো অনেক স্টুডেন্ট পায়, হুম। তারা কি তাহলে ক্যানাডায় যেতেই পারবে না? অবশ্যই তারাও যেতে পারবে, তাদের প্রোগ্রামটা ডিফারেন্ট হবে। ক্যানাডাতে অনেকগুলো এডুকেশন লেভেল আছে, ইফ উই নো অ্যাবাউট দিস, স্টার্টিং ফ্রম স্কুলিং যেটাকে K-12 বলে, এরপরে হচ্ছে ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি। তো যারা মাস্টার্স এলিজিবল হতে পারছে না, দে ক্যান চুজ পিজিডি প্রোগ্রাম, যেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা প্রোগ্রাম। সো অপশন ইজ দেয়ার, ইউ ক্যান অ্যাপ্লাই। ওকে, দেন ভাইয়া হচ্ছে গিয়ে যদি আমাদেরকে গ্যাপ অ্যাকসেপ্টেন্সটা নিয়ে একটু হচ্ছে আইডিয়া দিতেন, এবং পার ইয়ার ক্যানাডাতে টিউশন ফি একটা মিনিমাম Okay. যদি আইডিয়াটা Like you want to know about the average tuition Yeah, fee? average tuition. This is actually very common question from student and as well. So আমি অনেক ধরনের ফেয়ারে আমি অ্যাটেন্ড করি বা দেখা যায় অনেক সেশনে যাই, তখন ওই কোশ্চেনগুলো করে স্টুডেন্ট। সো এটা অবশ্যই আপনাদের জানা উচিত। প্রথমত টিউশন ফি নিয়ে বলি, ক্যানাডা অ্যাগেইন যেটা বললাম, ক্যানাডা কিন্তু টপ 100 ওয়ার্ল্ড র্যাঙ্কের ইউনিভার্সিটিও আছে, আবার ধরেন একদম মিডিয়াকোর বা হচ্ছে যেগুলো এভারেজ র্যাঙ্ক ইউনিভার্সিটি সেটাও আছে। সো একটা ইউনিভার্সিটি টিউশন ফি আপনার রেঞ্জটা ধরে রাখতে হবে মিনিমাম 15,000 থেকে 20,000 ক্যাট, এটা হচ্ছে এভারেজ টিউশন ফি। আপনি যদি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যান, বটারবান ইউনিভার্সিটি অফ টরন্টো, ইউ আর সিলেক্টিং অ্যালবার্টা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাসক্যাচুয়ান, ডালহাউজি, ঠিক আছে, এগুলার টিউশন ফি কিন্তু অনেক বেশি, 40,000 ক্রস করে, 50,000ও আছে, ইউনিভার্সিটি অফ ইয়র্ক, ঠিক আছে। আবার আপনি যদি একটু মিডিয়া করে চলে আসেন, যেমন ধরেন আপনার চলে আসলেন আপনি ট্রেন্ট, লেক হেইট, ঠিক আছে, এগুলাতে কিন্তু আপনি 20 থেকে 30,000-এ পেয়ে যাচ্ছেন। ওকে, আবার ধরেন আপনি উইন্ডসরে গেলেন, একটু মিডিয়াম রেঞ্জের থেকে একটু মানে একটু বেটার ইনস্টিটিউশন যদি আমরা কনসিডার করি, উইন্ডসর অথবা উইনিপেগ হতে পারে, সেখানে ধরেন টিউশন ফি কিন্তু 30,000, 35 এবং 40,000-এর রেঞ্জে চলে যাচ্ছে, ঠিক আছে। র্যাঙ্কিং অনুসারেও ভালো, বাট ইউনিভার্সিটির যে রেকগনিশন আছে সেই অনুসারে কিন্তু টিউশন ফিটাও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এভারেজ টিউশন ফি। এখন আপনি যদি ব্যাচেলরে যান, স্কলারশিপ নিয়ে অনেক ইনস্টিটিউশন আপনার 40-50,000-এও কাভার হয়ে যাচ্ছে, আবার অনেক ইনস্টিটিউশনে কিন্তু 80,000 বা আপনার দেখা যাচ্ছে যে 1 লাখ কানাডিয়ান ডলারের মতো পড়ে যাচ্ছে, ওকে। ঠিক আছে। সো ইট ডিপেন্ডস হুইচ ইউনিভার্সিটি ইউ আর সিলেক্টিং। ওকে, সো আমরা একটা মোটামুটি আইডিয়ার জন্য বলতে পারি যে 15,000 থেকে শুরু করে 40-র মাঝখানের একটা অ্যামাউন্ট আমরা হচ্ছে গিয়ে আইডিয়া দিতে পারি। দেন যদি হচ্ছে আমাদেরকে গ্যাপটা নিয়ে বলতেন যে আফটার এইচএসসি কত বছরের গ্যাপ ওরা অ্যাকসেপ্ট করে অ্যান্ড ব্যাচেলর মাস্টার। এক্স্যাক্টলি। সো গ্যাপের বিষয়টা আমি যেটা প্রথমেই বললাম, আবার আমার প্রিভিয়াস কোশ্চেনের সাথে কানেক্ট হচ্ছে, সেটা হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্ট অ্যান্ড ফ্লেক্সিবিলিটিস দেয়ার ইন ক্যানাডা। ক্যানাডা গ্যাপ রিকোয়ারমেন্ট নিয়েও কোনো ধরনের, লাইক আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যদি আমরা ডিরেক্টলি কম্পেয়ারই করি ইউকের সাথে বা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, ঠিক আছে, ওখানে কিন্তু আমরা জানি যে গ্যাপের একদম ওরা মানে পুরা বলেই দিয়েছে স্পেসিফিক যে 1 বছরের বেশি আমরা নিচ্ছি না 12 ইয়ার্সের পরে, মানে 12 ইয়ার্স স্কুলিং, এইচএসসি বা 11-এর পরে। একইভাবে ক্যানাডাতে কিন্তু এই ধরনের মানে স্ট্রিক্ট কোনো গ্যাপ রেস্ট্রিকশন নেই, বাট আমরা যদি স্ট্যান্ডার্ড ধরি, ব্যাচেলর যারা এইচএসসিতে পাস করে ব্যাচেলরে পড়তে যাবে, ইট শুড নট বি মোর দ্যান 3 ইয়ার্স। যদি কেউ মাস্টার্সে যেতে চায়, ইট শুড নট বি মোর দ্যান 5 to 7 years. But if you have proper explanation, it doesn't matter you have 10 years gap, 5 years gap, you can apply. ওকে, As simple as that. Okay. আচ্ছা। সো ভাইয়া নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমার যে স্কলারশিপের ক্ষেত্রে মানে মিনিমাম কত পার্সেন্ট স্কলারশিপ ওদের সব ইউনিভার্সিটিতে অ্যাভেলেবল থাকে, এরকম কোনো কিছু আছে কিনা ক্যানাডাতে? That's a fantastic question. This is a very common question from every single student. আমি যখনই কোনো সেমিনার বা ফেয়ার অ্যাটেন্ড করি, সবাই বলে যে I want scholarship, I want to go in public university. So Canada can be a right destination for you once again. And ক্যানাডাতে ব্যাচেলারে কিছু ট্রিমেন্ডাস স্কলারশিপ আছে, স্টার্টিং ফ্রম পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে। সো এমন ইনস্টিটিউশন আছে যেখানে আপনি স্কলারশিপ পাওয়ার পরে টিউশন ফি মাত্র 10,000 কানাডিয়ান ডলারে নেমে আসে, মানে বাংলা টাকায় 7 থেকে 8 লাখ টাকা, ঠিক আছে। ইনফ্যাক্ট আপনি যদি একটা ইউরোপের কান্ট্রিও যান, অথবা বাংলাদেশেও এরকম অনেক ইনস্টিটিউশন আছে, যদি কেউ মেডিকেলে পড়েন, এর থেকে বেশি কিন্তু খরচ পড়ে যায়। তো সেটা আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কমপ্লিট করতে পারতেছেন, ধরেন ব্যাচেলর 40,000-এ কাভার হয়ে যাবে, এরকম ইনস্টিটিউশনও আছে। আবার এরকম ইনস্টিটিউশনও আছে যদি আপনি খুবই ভালো স্টুডেন্ট হন, আপনার আইএলটিএস রেজাল্ট আপনার এ লেভেলস বা ও লেভেলস আছে, অথবা এইচএসসি আছে, হ্যাঁ,
আপনার এক্সেপশনালি ব্রিলিয়ান্ট রেজাল্ট এবং আপনার স্টাডি প্ল্যান উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম। যে একটা স্কলারশিপ স্টুডেন্টের কিন্তু বলতে হয় যে ওয়াই দ্যাট স্টুডেন্ট ওয়ান্টস টু সিকিউর ফান্ডিং অর স্কলারশিপ। সো এগুলোর উপর বেস করে যদি ফ্যাকাল্টি খুবই প্লিজড হয় তখন ওরা কিন্তু 50% পর্যন্ত স্কলারশিপ দেয়, ঠিক আছে। দো স্কলারশিপ বেসিক্যালি ইট ইজ সেট ফর আন্ডারগ্রেড স্টুডেন্ট, আমরা ম্যাক্সিমাম আন্ডারগ্রেডেই দেখি স্কলারশিপটা পায়। আর কিছু ক্ষেত্রে মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রাম যেটা প্রফেসরের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন সেই ক্ষেত্রেও ফান্ডিংটা সিকিউর করা সম্ভব, বা পিএইচডিতেও আপনি ফান্ডিং পেতে পারেন, ঠিক আছে। বাট আমরা ব্যাচেলারেই ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে দেখি স্কলারশিপটা অ্যাভেইলেবিলিটি থাকে, আর মাস্টার্সে ইজ ভেরি রেয়ার আনলেস ইউ হ্যাভ লাইক জিআরই জিম্যাট রেজাল্ট অর কিছু বাই ডিফল্ট মেরিট বেস স্কলারশিপ পেতে পারেন। ওকে, সো ভাইয়া আমাকে যদি একটু উইকলি যে পার্ট টাইম জব এটা সম্পর্কে একটু আইডিয়া দিতেন, যে স্টুডেন্টরা উইকলি পার আওয়ার কতক্ষণ কাজ করতে পারে, সেটার সুযোগ আছে কিনা সবার জন্য ইন জেনারেল, নাকি এটা স্পেসিফিক কোনো ক্যাটাগরিতে হচ্ছে গিয়ে দেওয়া হয়? এক্সেলেন্ট কোশ্চেন। সো ওয়ার্কিং আওয়ার এবং ওয়ার্ক রাইট এটা অনেক স্টুডেন্ট হয়তো বিষয়টা নিয়ে খুবই ওয়ারিড থাকে বা জানতে চায় যে আমি যদি XYZ কান্ট্রিতে যাই আমি কী ধরনের ওয়ার্ক ফ্যাসিলিটি পাবো বা আমি কতটুকু কাজ করতে পারবো। ক্যানাডার ওয়ার্ক রাইটস আপনারা শুনে খুশি হবেন, ওরা 2024 নভেম্বর থেকে যেই নতুন রুলস করেছে, একটা স্টুডেন্ট ক্যানাডাতে যখন আপনি ইমিগ্রেশনটা ক্রস করবেন তখন থেকেই আপনি এলিজিবল ওয়ার্ক রাইট, ঠিক আছে। এবং আপনার সাথে যদি স্পাউস থাকে, আই মিন ডিপেন্ডেন্ট থাকে, সেও ডে 1 থেকে এলিজিবল। হ্যাঁ, তো ওয়ার্ক পারমিট ভিসায় গেলে ডিপেন্ডেন্ট ফুল টাইম কাজ করতে পারতেছে, মানে 40 আওয়ার্স উইকলি। আর যে স্টুডেন্ট হিসেবে যাচ্ছে সে এখন ইমিগ্রেশন রুলস অনুসারে 24 আওয়ার্স উইকলি কাজ করতে পারতেছে। ইউজুয়ালি আমরা যেটা জানি ম্যাক্সিমাম ফার্স্ট ব্যান্ডে কিন্তু ওয়ার্ক রাইট 20 ঘন্টা, 20, এখানে 24 আওয়ার্স কাজ করতে পারতেছেন। ওকে, তার মানে আপনি 4 আওয়ার্স এক্সট্রা কিন্তু পাচ্ছেন ক্যানাডাতে। ইট মিনস ক্যানাডা কিন্তু ওয়ার্ক রাইটের ক্ষেত্রেও এক্সট্রা প্রিভিলেজ দিচ্ছে স্টুডেন্টদেরকে, রাইট। ওকে, সো ভাইয়া যদি আমাদেরকে জানাতেন যে ক্যানাডাতে বছরে কয়টা ইনটেক থাকে এবং কোন ইনটেকে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা বেশি অ্যাপ্লাই করে থাকে বা পপুলার কোন ইনটেকটা? ওকে, সো ক্যানাডাতে ইনটেকও খুবই ফ্লেক্সিবল, বলতে পারেন রোলিং ইনটেক। সো প্রধান ইনটেকটা আমরা যেটা জানি ফল, যেটা সেপ্টেম্বরে অফার করা হয়। বাট ক্যানাডাতে অনেক ইনস্টিটিউশন স্প্রিং ইনটেক অফার করে, যেটা হচ্ছে জানুয়ারি, এবং একই সাথে সামার ইনটেকও আছে যেটা হচ্ছে মে। বাট সামার এবং স্প্রিং বা উইন্টার ইনটেকটা একটু লেস অপশন, মানে উইন্টার ইনটেকটা লেস অপশন, বাট ফল ইনটেকটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অ্যাভেলেবল থাকে। সো আমরা 3টা ইনটেক কনসিডার করতে পারি, একটা হচ্ছে জানুয়ারি, একটা হচ্ছে মে, একটা হচ্ছে সেপ্টেম্বর। ওকে, এন্ড ভাইয়া এবার যদি আমরা ফান্ড নিয়ে কথা বলি, যে ব্যাচেলর স্টুডেন্টের জন্য কতটুকু ফান্ড হচ্ছে গিয়ে রাখতে হয়, দেন হচ্ছে গিয়ে সেটা কত একটা টাইম পিরিয়ডের জন্য, ম্যাচুরিটি লেভেলটা হচ্ছে গিয়ে কত টাইম পিরিয়ডে, এবং মাস্টার্সের ক্ষেত্রে যদি আমরা জানতে চাই। পারফেক্ট। সো আমাদের ফান্ডিংটা ক্যালকুলেশন এভাবে করা উচিত, যদি অ্যাগেইন আমরা ইউকের সাথে বা এনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে কম্পেয়ার করি, ফান্ডিংটা হবে পুরো 1 বছরের টিউশন, এটার সাথে 1 বছরের লিভিং এক্সপেন্স। সো ক্যানাডার লিভিং এক্সপেন্সটা এখানে চলে আসতেছে, লিভিং এক্সপেন্সের ডিটেলসটা আমি বলে দিই। ক্যানাডার এই মুহূর্তে রুলস অনুসারে লিভিং এক্সপেন্স শুড পে 22,895, ঠিক আছে, ক্যানাডিয়ান ডলার, মানে বাংলা টাকায় 22 থেকে 23 লাখ টাকা। সো এটা পার পার্সন থাকতে হবে। ওকে, তাহলে একটা স্টুডেন্টের ধরেন আমি যদি গ্যাপ না রেখে রাখি 25 লাখ টাকা লিভিং এক্সপেন্সের জন্য আপনি রেখে দিলেন। এখন আসলো ধরেন স্টুডেন্ট অ্যাপ্লাই করলো উইন্ডসরে, ঠিক আছে, তার মানে ওখানে টিউশন ফি 40 লাখ, ওখানে ধরেন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে অ্যাপ্লাই, ঠিক আছে, বা MOMA করলো। সো 40 লাখের সাথে আপনার 25 লাখ অ্যাড হচ্ছে, মানে 65 কিন্তু হয়ে যাচ্ছে। এখন ধরেন স্টুডেন্টের কোর্স ডিউরেশন 16 মাস বা 2 বছরের, তাহলে আপনি কি করবেন? তাহলে কি 1 বছরটা রাখলেই হয়ে যাচ্ছে? টেকনিক্যালি স্পিকিং 1 বছরেরটা রাখলে ওকে, বাট আপনি যদি প্রোফাইলটাকে স্ট্রং করতে চান ইমিগ্রেশন, কারণ আমাদের মেইন গোলটা কি হবে? টু গেট ভিসা টু সিকিউর ইউর সিট ইন দ্যাট ইউনিভার্সিটি। সো আপনার তো প্রোফাইলটা ওভাবেই ক্রিয়েট করতে হবে। সো বেটার ফুল, ধরেন আপনি মাস্টার্সে যাচ্ছেন উইন্ডসরে,
মাস ফর ম্যানেজমেন্ট অর ইঞ্জিনিয়ারিং, আপনার ফুল ডিউরেশন 2 বছরের জন্য অ্যামাউন্টটা রাখতেছেন। অন টপ অফ দ্যাট আপনি লিভিং এক্সপেন্সটাও রাখতেছেন। মিনিমাম 1 বছর, বাট আপনার 2 বছর পসিবল হলে আপনি 2 বছরও রাখবেন, ঠিক আছে? এই টোটাল ডিউরেশন আপনার ক্যালকুলেশন করতে হবে আপনার ফাইন্যান্সিয়াল পার্টের জন্য। এখন কোনো স্টুডেন্টের যদি 2 বছরের রাখা সম্ভব না হয়, তাহলে 1 বছর রাখলেও হচ্ছে, বাট ইট ইজ বেটার টু কিপ মোর দ্যান 1 ইয়ার। সো আমরা যদি স্ট্যান্ডার্ড ওয়েতে চিন্তা করি বাংলাদেশের কারেন্ট সিনারিও অনুসারে, মিনিমাম ইট শুড বি 80 lakhs. Okay. ইট শুড নট বি লেস দ্যান 80 lakhs, বাট আমি এটা বলছি না যে 80 lakhs এর নিচে রাখলে আপনার ভিসা হবে না বা আপনি ভিসা পাবেন না, বিষয়টা এরকম না। বাট আপনার প্রোফাইলটাকে স্ট্রংভাবে প্রেজেন্ট করার জন্য ইট শুড বি 80 lakhs। এবং ম্যাচিউরিটি পার্টটা নিয়ে যদি বলি, এটাও কোনো প্রপার আপনার গাইডলাইন বা স্পেসিফিক ইমিগ্রেশন ওয়েবসাইট আপনি দেখবেন না যে আপনি 6 মাস রাখতে হবে বা 3 মাস রাখতে হবে বা 4 মাস। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, ইট শুড নট বি লেস দ্যান 6 মান্থস এগেইন ম্যাচিউরিটি, বাট 6 মান্থসের নিচে রাখলেও আপনি সাবমিট করতে পারবেন, ভিসাও হয়। সো বেটার টু কিপ মোর দ্যান 4 months, বাট বেস্ট থিং শুড বি কিপ at least 6 months statement and solvency along with other supporting documents. Okay, right. অ্যান্ড স্পন্সর হওয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাবা মা ছাড়া কি অন্য কেউ স্পন্সর হতে পারবে কিনা স্টুডেন্টের জন্য? ইয়েস, এটা অনেক কমন কোশ্চেন থাকে স্টুডেন্টদের। অবভিয়াসলি ফার্স্ট ব্লাড সবাই পারবে, বাট এটা হচ্ছে আপনার বুঝতে হবে প্রোফাইল টু প্রোফাইল ভ্যারি করবে। কথার কথা, আপনার প্যারেন্টস দে প্যাসড অ্যাওয়ে, হ্যাঁ, in that case siblings will be first priority. Siblingsও নাই, you are like one and only child, তাহলে your maternal or paternal uncle or aunt can be your sponsor. So it depends on profile, but obviously first blood হচ্ছে প্রায়োরিটিতে থাকবে। তারপরে হচ্ছে আপনার ডিস্টেন্স রিলেটিভ বা ডিস্টেন্স কাজিন অর সিবলিংস আসছে। ওকে, অ্যান্ড অ্যাট এ টাইম হচ্ছে স্পন্সর মাল্টিপল হওয়া যাবে কিনা? যেমন হচ্ছে গিয়ে আমি যদি জানতে চাই একদম ইন ডিটেইলে যে একজন স্টুডেন্ট হচ্ছে গিয়ে যদি তার ইনলজের থেকে হচ্ছে কিছু স্পন্সরশিপটা হচ্ছে গিয়ে নিতে চায়, ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে তার ফাদার ইন ল মাদার ইন ল স্পন্সর হতে পারবে কিনা অ্যালং উইথ দেয়ার প্যারেন্টস? ইয়েস, ইট ইজ পসিবল, বাট এগেইন আমার সাজেশন বা আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে বলবো, ইউ শুড নট কিপ ইউর প্রোফাইল লাইক কমপ্লেক্স। ওকে, ইট শুড বি ইজিয়ার টু বিকজ আপনার প্রোফাইলটা কিন্তু অ্যাসেস করবে একজন ইমিগ্রেশন অফিসার, ভিসা অফিসার। সো আপনি যদি প্রোফাইলটাকে বেশি কমপ্লেক্স করে ফেলেন, লাইক মাল্টিপল স্পন্সর নিয়ে আসেন, তখন সেটাকে কিন্তু ওইভাবেই ইন্ডেক্সে সাজাতে হবে বা সোর্স অফ ইনকাম আপনারা জানেন এগুলো শো করতে হয় কানাডার ভিসার জন্য। সো ওই জিনিসগুলো কিন্তু চলে আসতেছে ফাইন্যান্সিয়াল মেট্রিক্স এন্ড এভরিথিং। সো বেটার আপনার যদি একজন স্পন্সর হয়, আপনার লিগ্যাল গার্ডিয়ান, তাহলে ওনারই সব আপনার ডকুমেন্টেশন, আপনার প্রপার্টি বলেন, ট্যাক্সের সব কিছু দেখাচ্ছেন। মাল্টিপল পার্সন আসলে কিন্তু তখন ডকুমেন্টসও ট্যাক্সের ডকুমেন্টও হচ্ছে গিয়ে তার দেখাতে একটু কম, হ্যাঁ, একটু আপনার কমপ্লিকেশনটা কিন্তু তখন ক্রিয়েট হয়ে যায়। আর আপনারা জানেন ভিসাতে কিন্তু 4 MB হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, তাই না, ডকুমেন্টেশন আপলোডের। সো ওটাকেও কিন্তু আপনার তখন কম্প্রেস করতে হয়। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি বলতেছি না এটা পসিবল না, মাল্টিপল স্পন্সর অবশ্যই দেখাতে পারেন, বাট আপনার চিন্তা করতে হবে আপনি কত ইজি ওয়েতে আপনার প্রোফাইলটাকে ইমিগ্রেশনে সাবমিট করতেছেন, আপনার ভিসা অফিসারের যেন বুঝতে সুবিধা হয়। ওই জিনিসটা আমাদের মাথায় রেখে কাজ করা উচিত। ওকে, সো ভাইয়া ফান্ডের ব্যাপারটা তো ক্লিয়ার হলো। এবার যদি আমরা জানতে চাই যে ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে স্পাউস হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে কিনা একসাথে, কিংবা ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে যে স্টুডেন্ট প্রথমে গেল দেন স্পাউসের জন্য অ্যাপ্লাই করলো, কোনটা হচ্ছে বেটার অপশন হয়? ব্যাচেলরের ক্ষেত্রে কিরকম আর মাস্টার্সের ক্ষেত্রে কিরকম? আচ্ছা, কানাডাতে ব্যাচেলরটা কখনোই আমরা সাজেস্ট করি না স্পাউস নেওয়ার জন্য। হ্যাঁ, আপনি জেনারেল ওয়েতে যদি চিন্তা করেন, একটা স্টুডেন্ট ব্যাচেলরে যাবে, সে তো নিজেই ডিপেন্ডেন্ট টু হিজ অর হার লিগাল গার্ডিয়ান, রাইট? ও কিভাবে আবার আরেকজন স্পাউস বা ডিপেন্ডেন্ট নিবে? ইট ডাজন্ট মেক সেন্স। বাট কিছু কোর্স আছে স্পাউস অ্যালাউ করে, হ্যাঁ, মেডিকেল হেলথ রিলেটেড, যেমন নার্সিং, ঠিক আছে, বাট ইটস ভেরি লাইক রেয়ার কেস। আমি দেখেছি যে ব্যাচেলরে এই ধরনের প্রোগ্রামে বাংলাদেশ থেকে স্পাউস নিয়ে যায়। হাউএভার কিছু ইউনিভার্সিটিতে অ্যালাউ করে, বাট ব্যাচেলরের স্পাউসটা ইউজুয়ালি আমি দেখি না, বা ইউনিভার্সিটি থেকেও এটা সাজেস্টেড করে না। হ্যাঁ,
মাস্টার্সে ইউ ক্যান টেক স্পাউস, নো প্রবলেম অন দ্যাট। শুধুমাত্র যে রুলস আছে 16 মাসের প্রোগ্রাম হতে হবে। লাইক আমরা জানি, অ্যাগেন যদি আমরা ইউকের সাথে কম্পেয়ার করি বা এনি আদার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইউকেতে যখন মাস্টার্স বা রিসার্চ লেভেল 8 হলে নিতে হবে। হ্যাঁ, অনেক ধরনের রেস্ট্রিকশন চলে আসছে। আর ক্যানাডাতে কিন্তু এখনও ওপেন, এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই। শুধুমাত্র স্পাউস সব মাস্টার্স প্রোগ্রামে নেওয়া যাবে। ডিউরেশন শুড বি 16 মান্থস, দ্যাটস ইট। আপনি ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারতেছেন এবং ডে 1 থেকে ওয়ার্ক পারমিট রাইট পাচ্ছেন। সো কোনো ধরনের এখানে ইস্যু নাই। সো আপনার কোশ্চেনের যদি আমি সামারি করি, ব্যাচেলরে we are not encourage student to take spouse or dependent. However, there are some specific courses, for instance nursing. Yeah. And for master's program, any student can take dependent if your course duration is 16 months or more than that. ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে ব্যাচেলার স্টুডেন্টের ক্ষেত্রে আমরা মোটিভেট করবো না, বাট মাস্টার্স স্টুডেন্টের জন্য আমরা বলতে পারি যে 16 মান্থস হলেই দে ক্যান অ্যাপ্লাই। Right. ওকে, সো ভাইয়া স্পাউসের হচ্ছে গিয়ে আমরা জানতে চাচ্ছি যে ইংলিশ রিকোয়ারমেন্ট এটা ম্যান্ডেটরি কিনা, ইংলিশ টেস্ট যেটা আমরা বলতে চাচ্ছি এটা ম্যান্ডেটরি কিনা, এবং হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ওকে, পারফেক্ট। সো এইটাও অনেক স্টুডেন্ট, যেহেতু অনেকেই দেখা যায় অস্ট্রেলিয়া বা আদার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেতে চায়, যেখানে রিকোয়ারমেন্টটা চায় ওরা। আমি প্রথমেই বলেছি, আবার আমার ফার্স্ট অ্যান্সারের সাথে লিঙ্ক হচ্ছে এটা, ফ্লেক্সিবিলিটি অফ এন্ট্রি রিকোয়ারমেন্ট। ক্যানাডাতে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই, স্পাউসের কোনো রিকোয়ারমেন্ট দরকার হয় না। এডুকেশন বলেন, এইজ বলেন, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। সো স্পাউস ক্যান ইজিলি গো উইথ দেয়ার লাইক মেইন অ্যাপ্লিকেন্ট। ওকে, সো আমরা একদম ফিনিশিং পার্টে চলে আসছি, লাস্ট জাস্ট 3টা কোশ্চেন ভাইয়া। সো আমি যদি জিজ্ঞেস করি যে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে ওরা কত সময় নিয়ে থাকে, যে আমি একটা ভিসা সাবমিট করলাম, আউটকাম আসতে কতদিন সময় লাগতে পারে? Thank you so much, Apu, for this wonderful question. This is again very common question যে ভাইয়া আমি অ্যাপ্লাই করেছি, আপু অ্যাপ্লাই করেছি, কবে ভিসা পাবো? ক্যানাডার সব থেকে মজার বিষয়টা হচ্ছে ইমিগ্রেশন ওয়েবসাইটে যদি আপনারা যান, যারা আপনারা জানেন ওদের ডকুমেন্টেশনে এখন প্রভিনশনাল অ্যাটেস্টেশন লেটার লাগে, অথবা আপনার হচ্ছে যেটা ম্যান্ডেটরি প্যাল দরকার হয়। হ্যাঁ, প্যাল প্রভিনশনাল অ্যাটেস্টেশন লেটার, এবং ম্যান্ডেটরিটা হচ্ছে এলওএ লেটার অফ, যেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, সো এই প্যাল এলওএ টার্ন অ্যারাউন্ড টাইম এটা আপনি ইউনিভার্সিটির সাথে দেখে নিতে পারতেছেন, এবং এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। যে প্যালের বিষয়টা বলা হয়নি, প্যাল হচ্ছে ব্যাচেলরের প্রয়োজন হয়, এবং যেটা হচ্ছে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে প্যালটা ব্যাচেলরের জন্য ম্যান্ডেটরি এবং ডিপ্লোমার জন্য। বাট যদি পাবলিক ইউনিভার্সিটি হয় সেই এবং মাস্টার্স এবং পিএইচডির জন্য প্যালটা লাগছে না। এটা কিন্তু ক্যানাডার নিউ রুলস আসছে। সো আমার যেই অ্যান্সারটা ছিল, যেটা আপু আমাকে আস্ক করেছে, যে ডিউরেশন, প্যাল এলওর ডিউরেশনটা আপনি ইউনিভার্সিটি থেকে টার্ন অ্যারাউন্ড টাইমটা জেনে নিচ্ছেন, এবং ভিসা সাবমিশনের পরে ভিসার যে আউটকামটা কতদিনে আসতেছে, কান্ট্রি স্পেসিফিক, বাংলাদেশের, ইন্ডিয়ার বা এনি আদার কান্ট্রি, আপনি ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে ওখানে এক্স্যাক্টলি টার্ন অ্যারাউন্ড টাইম দেখতে পারবেন। কথার কথা, আমি ফিউ মান্থস ব্যাক চেক করেছিলাম, 4 থেকে 6 উইকস ছিল বাংলাদেশের ভিসা টার্ন অ্যারাউন্ড টাইম। ঠিক আছে, মানে 1 থেকে 1.5 মাস। এখন এটা ট্রাফিকের উপর ডিপেন্ড করে, এটা বাড়তেও পারে কমতেও পারে, ডিপেন্ডস অন হ্রাস। একইভাবে আপনারা যখন স্টুডেন্ট ভিসা নিয়ে চলে গেলেন, ভিসা শেষ, এখন আপনারা পিজিডাব্লিউপিতে যাবেন, লাইক ওয়ার্ক পারমিটে যাবেন, পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট। এইটাও আপনি ইমিগ্রেশন ওয়েবসাইটে দেখতে পারবেন যে আমি পিজিডাব্লিউপির ভিসা অ্যাপ্লাই করলাম ওয়ার্ক পারমিটে, এটা কতদিনের ডিসিশন আসবে। ওকে, এটাও ইমিগ্রেশন ওয়েবসাইটে আছে। সো এটা খুবই প্রেসাইজ, আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন ইমিগ্রেশন ওয়েবসাইটে। আপনাদেরকে আমি এই জন্যই আইডিয়াটা শেয়ার করলাম বা আপনাদেরকে ডিটেলসে বললাম, সো দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান এক্সপ্লোর অ্যান্ড সি অ্যাকচুয়াল টার্ন অ্যারাউন্ড টাইম ফ্রম ইমিগ্রেশন ওয়েবসাইট। আমরা বলতে পারি যে স্টুডেন্টরা নিজেরাই হচ্ছে গিয়ে দেখতে পারে যে তার আউটকামটা কতদিন আর সময় লাগতে পারে। ওকে, সো ভাইয়া আমরা যদি জানতে চাই যে স্টুডেন্ট ভিসা রিজেক্ট হওয়ার পিছনে মেইন রিজনগুলো কি থাকে বা কমন মিস্টেক যেগুলো স্টুডেন্টরা করে থাকেন? ওকে, সো ভিসা রিজেকশন ক্যানাডার ক্ষেত্রে যেটা হয়, কমন মিস্টেক যদি বলি আমি, অনেক ক্ষেত্রেই দেখা যায় ইনিশিয়ালি একটা স্টুডেন্ট স্টাডি প্ল্যান লিখে সাবমিট করতেছে, বাট স্টাডি প্ল্যান শুড বি এনরিচ অ্যান্ড প্রফেশনাল। ঠিক আছে, স্টাডি প্ল্যানটা বেস করেই কিন্তু একজন ইমিগ্রেশন অফিসার পড়ে বুঝে যে আপনার অ্যাকচুয়ালি ইন্টেনশন কী, কীভাবে আপনাদের কোর্সটা প্রিভিয়াস স্টাডির সাথে রিলেট হচ্ছে, আপনার ক্যারিয়ার গোল অ্যান্ড এভরিথিং।
সো স্টাডি প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কান্ট্রি টাইপ আপও চলে আসে, এভরিথিং সব কিছু কিন্তু, কারণ ক্যানাডার স্টাডি প্ল্যানটা কিন্তু ব্রিফ হয়। ইটস নট লাইক ইউকে যে আপনি 200 ওয়ার্ড 500 ওয়ার্ডে লিখে ফেলতেছেন। ক্যানাডার স্টাডি প্ল্যানটা কিন্তু একটু বড় হয়, 2-3 পেজের, আপনি একদম ডিটেলসে লিখবেন, বাট প্রিসাইসলি যে আপনার ক্যারিয়ার গোল, প্ল্যান, এভরিথিং ওখানে আপনার ফাইন্যান্সিয়াল পার্টও আপনি ইনক্লুড করতে পারেন। সব কিছু স্টাডি প্ল্যানে থাকবে, সো দ্যাট আমি যখন একটা স্টাডি প্ল্যান করবো আমি বুঝতে পারবো আপনার ক্যারিয়ারের প্রত্যেকটা অবজেক্টিভ, পার্ট, গোল, ফিউচার ইন্টেনশন সব কিছু যেন ওখানে চলে আসে। স্টাডি প্ল্যানে আমাদের খেয়াল রাখতে হবে, নাম্বার 1। সেকেন্ডে যদি আমরা আসি, ফাইন্যান্সিয়াল পার্ট, অবশ্যই ফাইন্যান্সিয়াল এফিডেভিট, সোর্স অফ ইনকাম, এগুলো ডকুমেন্টেশন যারা এক্সপার্ট আছে তাদের সাথে আপনারা কনসাল্ট করে এগুলো গুছিয়ে সাবমিশনে যেতে হবে, ঠিক আছে? দেন আমরা রিজেকশন দেখি হচ্ছে কান্ট্রি টায়ের জন্য। অ্যাগেইন কান্ট্রি টায়ের রিলেশনটাও স্টাডি প্ল্যানের সাথে কানেক্টেড, এবং আপনার প্রপার্টি, আপনার রেসপন্সিবিলিটি, ফাইন্যান্সিয়াল পার্ট এটাও দেখবে ওরা। সো মেইনলি স্টাডি প্ল্যান, ফাইন্যান্সিয়াল পার্ট, ল্যাক অফ মানে কমন রিজেকশনের গ্রাউন্ডে দেখবেন লেখা থাকে যে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল প্রুফ অথবা ল্যাক অফ ফাইন্যান্সিয়াল এভিডেন্স, হ্যাঁ, অথবা লেখা থাকে হচ্ছে যে আপনার ইন্টেনশন অফ স্টাডি, ঠিক আছে, যে আপনার ইন্টেনশন স্টাডিটা ম্যাচ করতেছে না। সো দিজ আর ভেরি কমন গ্রাউন্ড, এবং এটা কানেক্টই হচ্ছে আপনার স্টাডি প্ল্যান এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনের সাথে। সো ক্যানাডা ভিসা সাবমিশন কিন্তু অল অ্যাবাউট ডকুমেন্টেশন, এখানে কিন্তু কোনো ইন্টারভিউ হয় না, কিছুই হয় না, ঠিক আছে? সো আপনার ডকুমেন্টেশনটা কিন্তু পারফেক্ট হতে হবে। সেই জন্য একজন এক্সপার্ট কাউন্সিলর বা আপনার এক্সপার্ট দক্ষ যারা আছে এই বিষয়গুলো নিয়ে অনেকদিন ধরে কাজ করছে, তাদের সাথে কন্ট্যাক্ট করেই কিন্তু ভিসা সাবমিশনে যাওয়া উচিত। ওকে, আরেকটা বিষয় যেটা দেখি, ল্যাক অফ ইংলিশ প্রফিসিয়েন্সি, এটাও অনেক সময় রিজেকশনে আসে। সো ইংলিশ রেজাল্ট যদি আপনারা ভালো করতে পারেন, সেটা ডুওলিঙ্গো হোক, টোফেল হোক, পিটি হোক, আইএলটিএস হোক, মানে আপনারা যদি টপ স্কোর তুলেন তখন কিন্তু অনেক ক্ষেত্রে ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যায়। ওকে, সো এই জিনিসগুলো আপনাদের এনশিওর করতে হবে। ওকে, সো ভাইয়া তো প্রত্যেকটা অ্যান্সার আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের অ্যাকচুয়ালি কোন কোন পার্টগুলোতে হচ্ছে গিয়ে আরও বেশি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স দেওয়া উচিত এবং কীভাবে হচ্ছে অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি ফুললি হচ্ছে গিয়ে করা উচিত। বাট অ্যাট লাস্ট যদি আমি বলতে চাই যে আপনারা আমাদের ফ্রেশার স্টুডেন্ট যারা আছে, যারা হচ্ছে কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছে, তাদের জন্য যদি আপনার কোনো টিপস থাকে। Definitely. So thank you so much, Apu, for this wonderful session and this podcast. So ওয়েলকাম ভাইয়া। আমরা অবশ্যই বলবো this is golden period of Canada for bachelor and master's student. If you think that you want to secure your future in peer-friendly country, you want very friendly environment, এবং you are looking for top rank university or affordable university in first world country, North America region, then Canada should be your priority destination. Why? ক্যানাডাতে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ মার্কেটের ভিসা রেশিওটা হচ্ছে কার্ভটা বাড়ছে, মানে ইট ইজ গ্রোয়িং। সো এই জন্য আমি গোল্ডেন পিরিয়ড বললাম। আপনারা যারা চিন্তা করতেছেন যে আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাব বা কোন ডেস্টিনেশনটা ইজি হবে আমার জন্য, ক্যানাডা অবভিয়াসলি রাইট ডেস্টিনেশন ফর ইউ ইন টার্মস অফ কোর্স সিলেকশন, ইন টার্মস অফ সিকিউর ইয়োর পার্মানেন্ট রেসিডেন্সি, ইন টার্মস অফ স্কলারশিপ, ইন টার্মস অফ ইয়োর এন্ট্রি রিকোয়ারমেন্ট, ফ্লেক্সিবিলিটি, সব কিছুই কিন্তু ক্যানাডাতে আপনারা ওয়ান গোতে পেয়ে যাচ্ছেন। So please do communicate with our trusted partner and they will help you regarding your application journey, visa submission and everything. So I hope it was a productive session for everyone and hope to see you all again. Thank you ভাইয়া for being with StudyFlex. Thank you everyone.